শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো, আর পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি ফারজানা নিশি। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। পুরো খবরে যাব। বিদেশিদের বন্দর বা করিডোর দেয়া হবে কিনা সে সিদ্ধান্ত দেবে গণতান্ত্রিক সরকার, অন্তর্বর্তী সরকার নয়। এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, বিনিয়োগ নিয়ে সরকার জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও দেশে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসেনি। গুরুতরভাবে আহত হয়েছিলেন জুলাইয়ের গণ আন্দোলনের। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবসময় থাকবে আপনাদের পাশে আমরা। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সরকার জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসেনি দেশে। সরকারকে আমরা দেখেছি ব্যাপক আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ কিন্তু আসেনি। দেশি কিংবা বিদেশি বিনিয়োগ পরিবেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্থিতিশীল একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কাউকে বন্দর বা করিডোর দেওয়ার এখতিয়ার কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিএনপির এই শীর্ষ নেতার অভিযোগ, তাদের দল নির্বাচনের রোডম্যাপ চাইলেও সেদিকে মনোযোগ দিচ্ছে না অন্তর্বর্তী সরকার, আর তাতে তৈরি হচ্ছে অস্থিরতা। তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে। পরিস্থিতি ঘোলা না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা। দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এই দাবি জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে কেয়ামত পর্যন্ত সমর্থন দেবে না জনগণ। তুষার লস্করের ক্যামেরায় খুলনা থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। 52, 69, 71, 90 কিংবা 24-এর অভূতপূর্ব অভ্যুত্থান। সময়ের দাবিতে রাজপথে সবসময় ফুঁসে উঠেছে তরুণ প্রজন্ম, দেখিয়েছে তারুণ্যের শক্তি কত দুর্বার। তাই তারুণ্যের উপরেই ভরসা রাখতে চায় বিএনপি। দেশ নিয়ে তারুণ্যের প্রত্যাশার চ্যালেঞ্জ বুঝতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে দলটি। দক্ষিণবঙ্গের 2 বিভাগের ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে তারুণ্যের সমাবেশে প্রচণ্ড গরম আর বৈরী আবহাওয়ার মধ্যেও ঢল নামে নেতাকর্মীদের। খুলনার সার্কিট হাউস ময়দান মুখরিত হয় তারুণ্যের স্লোগানে। দলটির তরুণ নেতারা বলছেন, বিএনপি দীর্ঘদিনের লড়াইকে ছোট করতে চায় একটি মহল। জানান, তারুণ্যের ভাবনাকে আমলে নিয়ে এমন একটি দেশ গড়তে চান যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। কোনোদিন যাদের নামে কোনো থানায় একটা চিঠি পর্যন্ত হয়নি, তারা আজকে আমাদের অনেক বড় বড় বয়ান দেয়। তারা তারুণ্যের নামে তারা আগামী বাংলাদেশের ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। সরকার পতন হয়েছে, উপদেষ্টা হয়েছেন, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। সরকারের মধ্যে 2 উপদেষ্টা নতুন রাজনৈতিক দল এনসিপির বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই 2 উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন তিনি। আহ্বান জানান এই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন। চট্টগ্রাম আর খুলনার পর আগামী 23 ও 24 মে বগুড়ায় হবে রংপুর ও রাজশাহী বিভাগের তারুণ্যের কর্মসূচি। 2017 সালের বেগম খালেদা জিয়ার ভিশন 2030 হালের 31 দফা সবকিছুতেই তরুণদের প্রাধান্য দিয়েছে বিএনপি। এরই ফল
ফলশ্রুতিতে বিএনপির তারুণ্যের সমাবেশ। কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণঅভ্যুত্থান সবকিছুতেই তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তাই তো তরুণদের চিন্তাকে ধারণ করে আগামীর রাজনীতি তথা কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, খুলনা। আদালতের রায় এবং ইসির গেজেট প্রকাশের 20 দিন পরেও মেয়রের শপথের আয়োজন না করায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেছেন একটি বিশেষ দলকে সুবিধা দিতে কাজ করছে সরকার। নির্বাচন কমিশনের উপর তারা এক ধরনের প্রভাব সৃষ্টি করেছে। তাই তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি দাবি করেন, নগর ভবনের সামনে আন্দোলন ঘোষণা তিনি দেননি, এটি জনগণ করছে। তবে এর ফলে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে আন্দোলনকারীদের। আরো আছেন আমাদের পাশে সাবেক সচিব জনাব ছিলেন। এই রায় পাওয়ার মধ্য দিয়ে সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া, সেটা আমরা দেই নাই ভাই। অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এদিকে ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে আজকেও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। সব ফটকে তালা দিয়ে অচল করা হয় নগর ভবন, যাতে ব্যাহত হয় নাগরিক সেবা। সচিবালয় অভিমুখে লং মার্চ পণ্ড হয়ে যায় পুলিশি বাধায়। কারচুপির ইলেকশন, জালিয়াতির ভোট, এই বিষয়গুলোই তাদেরকে তুলে ধরা হয়েছে। যে নির্বাচনকে বলেছিলেন জালিয়াতির ভোট, 5 বছরেরও বেশি সময় পর সেই ভোটে মেয়র হতে চান ইশরাক হোসেন। আদালতের রায় তার পক্ষেও যায়, কিন্তু পড়ানো হয়নি শপথ, বুঝে দেওয়া হয়নি দায়িত্ব। তাই ঢাকাবাসীর ব্যানারে তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনের সমর্থক কার্যত অচল করে রেখেছেন নগর ভবন। দিনের শুরুতে নগর ভবনের বেশিরভাগ গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়, ব্যাহত হয় সেবা কার্যক্রম। আর বাইরে চলে ইশরাকের পক্ষে মুহুর্মুহু স্লোগান। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হওয়া বিক্ষোভকারীরা বন্ধ করে দেন নগর ভবনের সামনের সড়কের যান চলাচল। আদালতে বিজয় ইঞ্জিনিয়ার ইশরাক, জনগণের ভোটে বিজয় ইঞ্জিনিয়ার ইশরাককে তার শপথ দিতে হবে, তার মেয়র সিটে তাকে তার দায়িত্ব বুঝে দিতে হবে ইনশাল্লাহ। শপথ গ্রহণ করাতে কোনো গরিমসি করে তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা ঘোষণা করব। বিক্ষুব্ধরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ইশরাক হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্থানীয় সরকার উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। আসিফ এখানে অনেক ষড়যন্ত্র করতেছেন। আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, ইশরাককে যেন ইশরাকের পদটা তাকে যেন আসন গ্রহণ করানো হয়। আসিফ মাহমুদ এটা আটকা রাখছে, একদম 100% শিওর থাকেন আপনারা, এটা হলো ষড়যন্ত্র করে আটকা রাখছে। নগর ভবন থেকে পূর্ব ঘোষিত লং মার্চ নিয়ে বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে যেতে চাইলে ব্যারিকেড দেয় পুলিশ। পরে পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। সেখান থেকে আবারও নগর ভবনের সামনে জড়ো হন ইশরাক সমর্থকরা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অনেক রাজনীতিবিদ আছেন, নির্বাচনী বৈতরণী পার হলে যাদের চেহারা রাতারাতি বদলে যায়। এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী কাফরুলে সহযোগী সদস্য সমাবেশে তিনি আহ্বান জানান দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। দাবি করেন তাদের দল ক্ষমতায় গেলে নিরাপদ বোধ করবে সব ধর্ম ও দলের মানুষ। সমাবেশে দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামের বিকল্প নেই। আসমানের নিচে জমিনের উপরে কোনো সমাজ পরিবর্তন হয় নাই যুবকদের হাত ছাড়া। এই গুণে ধরা বেতমিজ সমাজকে জায়গায় আনতে হলে তোমাদেরকে আরেকবার এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য আগামীর একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে, আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার সেই মামলায় 25 দিনের রায় দিয়ে নজির গড়ল মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছে বাকি 3 আসামি। আসিয়ার মা জানান 3 আসামির খালাস তারা মেনে নিতে পারছেন না।
যাবেন উচ্চ আদালতে। রমিজ হোসাইনের রিপোর্ট। অভিযোগ গঠনের 25 দিনের মাথায় ঘোষণা হলো আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়, যার দিকে তাকিয়েছিল পুরো দেশ। সকাল 8:30টায় কড়া পুলিশি প্রহরায় কারাগার থেকে আদালতে হাজির করা হয় আসামিদের। 9:30টায় শুরু হয় রায় ঘোষণা। সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আদেশ পর্যালোচনা করে খালাসপ্রাপ্ত 3 জনের বিষয়ে আপিলের কথা জানান রাষ্ট্রপক্ষ। তুলে ধরেন আদালতের পর্যবেক্ষণ। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের প্রয়োজনে আপিল দায়ের করা হবে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসিয়ার মা। মামলা থেকে 3 জন খালাস পাওয়ায় ক্ষোভ জানান তিনি। খুশি হবো কি করে? ওরা তো আজকে আমারটা করলে কালকে সারা পারি, কালকে আর একজনের করবে, তাহলে কেমন লাগবে? আলোচিত এই রায়ে মাগুরার কলঙ্কমুক্ত হয়েছে বলে মনে করেন স্থানীয় নাগরিক সমাজ। আমরা চাইলে যে পারি এই ধরনের কাজ করতে, সেটা অবশ্যই একটা পজিটিভ দিক এবং এই রায়টার মাধ্যমে আসলে এই মেসেজটা গেল যে আসলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। অতি সংক্ষিপ্ত সময়ে বিচার কাজে সাজা নিশ্চিত হলো আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত হিটু শেখের। তবে আলামত নষ্ট ও হত্যার হুমকি দেওয়ার দায় থেকে পার পেলেন তার 2 সন্তান ও স্ত্রী। সাধারণ মানুষের প্রত্যাশা, ধর্ষণ মামলায় দৃষ্টান্ত স্থাপন করা এমন রায় দেখে টনক নড়বে এই অন্যায় পথে পা বাড়ানোদের। রমিজ হুসাইন, চ্যানেল 24, মাগুরা। এদিকে মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত শেষ হওয়াকে বিচার বিভাগের জন্য ভালো নজির হিসেবে দেখছেন আইনজীবীরা। এই মামলাটি মিডিয়া ট্রায়াল হলো কিনা এমন প্রশ্নে তারা বলছেন যে এটিও খেয়াল রাখতে হবে। 3 জনের খালাসকেও ভালোভাবে নিচ্ছেন না কেউ কেউ। আরো জানাচ্ছেন মাসুদুর রহমান। বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার পর এক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় শিশু আসিয়া। পৈশাচিকতার সব সীমা ভেঙে ধর্ষণের শিকার হয়ে মারা যায় শিশুটি। ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। বসে থাকেনি সরকার, উদ্যোগ নেয় দ্রুত বিচারের। বিচার শুরুর মাত্র 25 দিনে এ মামলার রায় ঘোষণা করলেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, যা বিচার বিভাগে অনন্য নজির। আইনজীবীরা তাই এমন দ্রুত বিচারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, যেখানে অতি দ্রুত প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এটি একটি বড় সাকসেস। বিচার ব্যবস্থার জন্য এটি একটি বড় উদাহরণ। তবে 3 জন খালাস দেয়াকেও অস্বাভাবিক বলছেন কেউ কেউ। এই ধরনের ঘটনা ডিলে হয়ে হয়ে আলামত নষ্ট হয়ে যায়, কিন্তু এই প্রথম বাংলাদেশে 3 মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং বিচারে প্রধান আসামির ফাঁসি হয়েছে। পাশাপাশি যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ইশরাত হাসান বলছেন, অন্য ধর্ষণ মামলাগুলো যাতে এভাবে দ্রুততার সাথে শেষ করা হয় সেই প্রত্যাশা থাকবে। আমরা প্রত্যাশা করি যে একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এই মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী এখন হাইকোর্টে আসবে। একই সাথে খালাস চেয়ে আপিল করতে পারবেন হিটু শেখ।
অন্যদিকে খালাসপ্রাপ্তদের সাজা বহাল চেয়ে আসতে পারবে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট ও আপিল বিভাগ শেষে এ মামলায় কবে নাগাদ ফাঁসি কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 10টার খবরে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে জানাবো আরো কিছু খবর। ক্ষুদ্র ঋণে অবিশ্বাসীরা টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এবার ক্ষুদ্র ঋণ ব্যাংক করতে হবে। প্রধান উপদেষ্টার মত হলো, তরুণদের হাতে বিনিয়োগের টাকা থাকলে তারা আর চাকরির পেছনে ঘুরবে না। বিশ্বব্যাপী সুপরিচিত একটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কমিশনের নিজস্ব ভবন উদ্বোধনে এই আয়োজন। সরকার অনুষ্ঠানে মাইক্রো ক্রেডিট বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। মাইক্রো রেগুলেটরি অথরিটি, কিন্তু রেগুলেশনের উপর অত্যাধিক জোর দেবেন না। রেগুলেশন দরকার আছে, এটা ইউজার ফ্রেন্ডলি রেগুলেশন দরকার। এখন উপরে থেকে চাপিয়ে দিয়ে যদি আইন করি তো লোকজনের ডিফিকাল্ট হয়। আমরা মাইক্রো ফাইন্যান্স সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো তৈরি করছি। বাংলাদেশ ব্যাংক এখানে সহায়তা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকে একটা সিআইবি আছে। পরে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা ক্ষুদ্র ঋণকে বিশ্বাস করতো না তারাই আজ মূল ব্যাংকের টাকা নিয়ে হাওয়া হয়েছে। এটা মজার কথা হলো, ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস। যেমন জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, ভুল বলতো, তারা আজকে হাওয়া। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের হাতে বিনিয়োগের টাকা থাকলে তারা চাকরির পেছনে ঘুরবে না। এই পুরো গ্রামীণ মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। আগামী দিনে দেশের বেকারত্ব রোধেও ক্ষুদ্র ঋণ মুখ্য ভূমিকা পালন করবে বলে আশা প্রধান উপদেষ্টার। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় গ্রেফতার 3 আসামিকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে 7 দিনের মধ্যে সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। জানান, বিচার ত্বরান্বিত করতে বিশেষ ট্রাইব্যুনালে তথ্য পাঠিয়ে সহযোগিতা করবে পুলিশ। দ্রুত বিচার করতে সব ধরনের সহযোগিতার কথা জানান উপাচার্য। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে যথাযথ নিয়মে ফেরত পাঠাতে চিঠি দেয়া হয়েছে। সুন্দরবনে বাংলাদেশের 3য় ভাসমান বিওপি উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুশিন নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনেই হস্তান্তর করা হবে। কৃষ্ণ সরকারের ক্যামেরায় হিরণ খানের রিপোর্ট দেখুন। বাংলাদেশ ও ভারতের অভিন্ন বন হিসেবে দীর্ঘ সীমান্ত জুড়ে সুন্দরবনের অবস্থান। পৃথিবীর সর্ববৃহৎ এই প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের গহীনে জল সীমান্তের সার্বিক সুরক্ষা বরাবরই চ্যালেঞ্জিং। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে বয়সিংখালে নির্মাণ করা হলো ভাসমান বিওপির। উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সীমান্তে পুশ ইন প্রচেষ্টা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে থাকা অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনেই ভারতে পাঠানো হবে। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে। অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবো কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো। যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ নয়। আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে
আপনারা প্রপার চ্যানেলে পাঠান। পুশ ইন ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা চান বিজিবি প্রধান। প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়তই। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিং হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না, এজন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি। এরই মধ্যে বিএসএফ এর পুশ ইন চেষ্টা রোধে সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 4 শতাধিক পুশ ইন করা হয়েছে। বাংলাদেশ ভারত সুন্দরবনের ৭৯ কিলোমিটার পানিপথের এই সীমানায় ভারতের রয়েছে উল্লেখ সংখ্যক ভাসমান বিওপি। তার বিপরীতে বাংলাদেশে মাত্র 3টি ভাসমান বিওপি। এখন প্রশ্ন হচ্ছে, এই 3টি ভাসমান বিওপি দিয়ে কতটুকু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই এলাকার, নাকি দরকার আরও এমন ভাসমান বিওপির? হিরণ খান, চ্যানেল 24, সাতক্ষীরা, বয়সিং সীমান্ত। আপনারা দেখছেন রাত 10টার খবর। আরও একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন।